আচ্ছা, আমাদের চেনা পৃথিবীর মানচিত্রটা যদি সবসময় এমন না থাকত, যদি কোটি কোটি বছর আগে সব মহাদেশ একসাথে জুড়ে থাকত। চলুন আজ আমরা এমন একটা বিস্ময়কর তত্ত্বের গভীরে যাই, যা পৃথিবীর ইতিহাস নিয়ে আমাদের ধারণা কি পুরোপুরি বদলে দিয়েছে। একটু ভেবে দেখুন তো, আজকের যে আমেরিকা, আফ্রিকা বা ভারত, তারা কেউই তাদের এখনকার জায়গায় ছিল না। আমাদের পরিচিত এই মহাদেশগুলোর অবস্থান পৃথিবীর বিশাল ইতিহাসের তুলনায় বলতে গেলে একদমই নতুন। তাহলে প্রশ্ন হল, আগে পৃথিবীটা দেখতে কেমন ছিল? বেশ, তাহলে আর ভূমিকা না বাড়িয়ে চলুন সোজা চলে যাই সেই আসল কথায়, সেই অবাক করা সিদ্ধান্তে, যা পৃথিবীর ইতিহাস সম্পর্কে আমাদের ধারণাকে চিরদিনের জন্য পাল্টে দিয়েছে। একসময় পৃথিবীতে ছিল একটাই অতি মহাদেশ বা সুপারকন্টিনেন্ট। হ্যাঁ, ঠিকই শুনছেন। প্রায় ৩৫ কোটি বছর আগে কার্বনিফেরাস যুগে পৃথিবীর সমস্ত ভূখণ্ড একসাথে জুড়ে ছিল একটা বিশাল মহাদেশ। আজকের যে ৭টা মহাদেশ আমরা দেখি, সেগুলো আসলে ওই একটাই অতিকায় ভূখণ্ডের বিচ্ছিন্ন অংশ ছাড়া আর কিছুই না। কিন্তু ভাবার বিষয় হল, এত অদ্ভুত একটা আইডিয়া, এত অবিশ্বাস্য একটা ধারণা এলো কোত্থেকে? এটা তো আর কোনো সাধারণ পর্যবেক্ষণ নয়। চলুন একটা গোয়েন্দা গল্পের মতোই এর পেছনের রহস্যটা খুঁজে বের করি। এই আইডিয়াটা কিন্তু হুট করে একদিনে চলে আসেনি। এর পেছনের সূত্রগুলো, মানে ক্লুগুলো, কয়েকশো বছর ধরে একটু একটু করে সামনে আসছিল, ঠিক যেন একটা বিশাল পাজলের ছোট ছোট টুকরো। এই আবিষ্কারের গল্পটা কিন্তু বেশ লম্বা। ভাবুন, সেই ১৫৭০ সালে মানচিত্রবিদ আব্রাহাম অর্টেলিয়াস প্রথম বলেন যে মহাদেশগুলো হয়তো একসময় জোড়া লাগানো ছিল। এর ঠিক ৫০ বছর পর ১৬২০ সালে ফ্রান্সিস বেকন তার লেখায় আফ্রিকা আর দক্ষিণ আমেরিকার উপকূলের অদ্ভুত মিলটা সবার নজরে আনেন। তারপর প্রায় ২০০ বছর পর ১৮৫৮ সালে স্নাইডার পেলিগ্রিনি তো প্রথমবার মানচিত্রেই মহাদেশগুলোকে জোড়া লাগিয়ে দেখালেন। আর সবশেষে ১৯১০ সালে এফ.বি. টেইলর মহাদেশগুলোর সরে যাওয়ার পক্ষে কিছু প্রমাণও হাজির করেন। এই যে এতগুলো ছোট ছোট সূত্র, এগুলো তো চারদিকে ছড়িয়ে ছিটিয়েছিল, কিন্তু দরকার ছিল এমন একজনার যে এই সবগুলোকে এক সুতোয় গাঁথবে। আর সেই মানুষটা ছিলেন অ্যালফ্রেড ওয়েগনার। আর মজার ব্যাপার কি জানেন? তিনি কিন্তু কোনো ভূতত্ত্ববিদ ছিলেন না। তিনি ছিলেন একজন জার্মান জলবায়ুবিদ ও আবহাওয়াবিদ। মানে একজন বাইরের মানুষ হয়েও তিনি এমন এক ধাঁধার সমাধান করলেন, যা ভূতত্ত্ববিদরা হয়তো সেভাবে ভাবেননি। ১৯১১ থেকে ১৯১৫ সাল পর্যন্ত টানা গবেষণা করে ১৯১২ সালে তিনি তার বিখ্যাত মহাদেশীয় সঞ্চালন তত্ত্ব বা কন্টিনেন্টাল ড্রিফট থিওরি সবার সামনে আনেন। ১৯১৫ সালে জার্মান ভাষায় তার সেই বিখ্যাত বইটা বের হয়, দি এনস্টিউং ডের কন্টিনেন্টে উন্ড ওচিয়ানে। তবে এই তত্ত্বটা সারা বিশ্বে পরিচিতি পায় এর ঠিক ১০ বছর পর, মানে ১৯২৫ সালে, যখন বইটির ইংরেজি অনুবাদ দি অরিজিন অফ কন্টিনেন্টস অ্যান্ড ওশানস প্রকাশিত হয়। ওয়াগনার শুধু তত্ত্ব দিয়ে কিন্তু থেমে যাননি। তিনি এই যে একটা প্রাচীন পৃথিবীর ছবি আঁকলেন, তার একটা নামকরণও করেছিলেন। চলুন সেই নামগুলোর সাথে পরিচিত হওয়া যাক। ওয়াগনারের পুরো তত্ত্বের মূল কথাটা ছিল একদম সহজ কিন্তু বৈপ্লবিক। তিনি বলেছিলেন, কার্বনিফেরাস যুগে পৃথিবীর সমস্ত ভূখণ্ড মিলে একটাই অতিকায় মহাদেশ ছিল। এটাই ছিল তার পুরো তত্ত্বের একদম মূল ভিত্তি। এই একটা মাত্র বিশাল মহাদেশের তিনি একটা দারুণ নাম দিয়েছিলেন, প্যানজিয়া। এটা একটা গ্রিক শব্দ, যার সহজ অর্থ হল সমগ্র পৃথিবী বা অল আর্থ। আর যেখানে একটাই মহাদেশ, সেখানে তো মহাসাগরও থাকবে একটাই, তাই না? প্যানজিয়াকে ঘিরে থাকা সেই বিশাল মহাসাগরের নাম তিনি দেন প্যান্থালাসা। এর মানে হল সমগ্র জল বা অল সি। ভাবা যায়, একটাই মাটি, একটাই জল। কি অসাধারণ একটা ছবি! কিন্তু কোনো কিছুই তো চিরস্থায়ী নয়। প্রায় ২৩ কোটি বছর আগে মেসোজোইক যুগে এই বিশাল ভূখণ্ডটা ভাঙতে শুরু হয় এক মহাবিচ্ছেদ। এই পুরো জার্নিটা একবার কল্পনা করে দেখুন। প্রথমে ছিল একটা প্যানজিয়া, তারপর সেই ডাইনোসরদের যুগে এটাতে ফাটল ধরতে শুরু করল এবং এটা ভাঙতে লাগল। আর সেই ভাঙা টুকরোগুলোই কোটি কোটি বছর ধরে ভাসতে ভাসতে আর সরতে সরতে আজকের উত্তর আমেরিকা, আফ্রিকা আর ভারতীয় উপমহাদেশের মতো মহাদেশগুলো তৈরি করেছে। ওয়াগনারের থিওরিটা ছিল অসাধারণ বৈপ্লবিক, কিন্তু এতে একটা বিরাট সমস্যা ছিল, একটা মস্ত বড় প্রশ্ন যার কোনো উত্তর তিনি দিয়ে যেতে পারেননি। আর এই কারণেই তার তত্ত্বকে বহু বছর ধরে বিতর্কের মুখে পড়তে হয়েছে। সেই প্রশ্নটাই হল, আচ্ছা, এত বিশাল বিশাল মহাদেশগুলোকে, আস্ত এক একটা কন্টিনেন্টকে ঠেলে সরানোর মতো অমোৎসম শক্তি এলো কোত্থেকে? কি সেই শক্তি যা এগুলোকে লক্ষ লক্ষ বছর ধরে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে গেল? এই একটা প্রশ্নের উত্তর না থাকায় ওয়েগনারের তত্ত্বটা বহু দিন পর্যন্ত বিজ্ঞানীরা পুরোপুরি মেনে নিতে পারেননি।
কিন্তু এটাই আবার খুলে দিয়েছিল বিজ্ঞানের জন্য নতুন এক দরজা।